ফেনীর নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জনকে খালাস। বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেছেন রিজভী। হাজারো ষড়যন্ত্র মোকাবেলা প্রত্যয়। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে যাবে বলেছেন মুক্তাদির। টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না, আশ্বাস ত্রিবেদী। গ্যাস সরবরাহ ব্যবস্থা এখনো নাজুক, জ্বালানি সংকট মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ সরকার, অভিযোগ এনসিপি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের ওপর শুনানি নিয়ে বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেন। মৃত্যুদণ্ড বহাল রাখা 2 আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম। এছাড়া 4 জনকে যাবজ্জীবন ও বাকি 10 জনকে খালাস দেওয়া হয়েছে। সঠিক রায় দিতে না পারায় নিম্ন আদালতের বিচারককে বিচারিক কার্যক্রম থেকে সরানোরও নির্দেশ দেওয়া হয়েছে। আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2019 সালের 24 অক্টোবর রায় দিয়েছিলেন। রায় মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 16 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 2019 সালের 27 মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এই ঘটনায় মামলা হলে তাকে গ্রেফতার করা হয়। মামলা তুলে না নেওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের 10 এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। অগ্নিসন্ত্রাসের এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। সুপার অধ্যক্ষ এস এম সিরাজউদ্দৌলা এবং শাহাদাত হোসেন শামীম, যার নুসরাতের পরে রাগ ছিল কারণ সে প্রেম নিবেদন করেছিল এবং নুসরাত সেটা রিফিউজ করেছিল। এই দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আর বাকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 জনকে মৃত্যুদণ্ড থেকে কমিয়ে তাদের সাজা যাবজ্জীবন করা হয়েছেন। যিনি বিচার করবেন তিনি যে ধরনের বিচারিক মন অ্যাপ্লাই করতে হয় এই মামলার দণ্ড দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি সেটি করতে ব্যর্থ হয়েছেন বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন এবং আদালত এও বলেছেন যে তাকে এই ধরনের দায়রা অর্থাৎ ফৌজদারি মামলার বিচার এবং সেন্টেন্সিং থেকে বিরত রাখার জন্য। নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তার পরিবার, তবে সরকারের কাছে নিরাপত্তা দাবি করেছেন পরিবারের সদস্যরা। রায়ের পর নুসরাতের মা শিরিন আক্তার জানান, মেয়েকে হারানোর বেদনা এখনো তাদের তাড়িয়ে বেড়ায়। পরিবারের অন্য সন্তানদের নিরাপত্তা নিয়ে তারা শঙ্কায় ভুগছেন। আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট রায়ে যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে, আজকে নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা ন্যায় বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। কিন্তু আগে আজকে 7টা বছর অন্তত পক্ষে নিরাপত্তা ছিল, এখন আরো জোরদার বাড়াতে হবে। আমি বর্তমান মাননীয় তারেক রহমানের, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধন্যবাদ জানাই। আমার 3টা ছেলের প্রতি যেন খেয়াল রাখে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাজার ষড়যন্ত্র হলেও বিএনপি তা মোকাবেলা করে এগিয়ে যাবে জানিয়ে রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থী ঠিক করা হবে স্থানীয়ভাবে। জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন রুহুল কবির রিজভী। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাবার পর প্রথমবারের মতো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ উপলক্ষে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সকাল থেকেই জমায়েত হতে থাকে জিয়ার মাজার প্রাঙ্গণে। এই সময় পুরো মাজার এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। দুপুর 12টার দিকে বিএনপি ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা পরিবেষ্টিত হয়ে জিয়ার মাজারে যান রিজভী। দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রিজভী দলের যে ভার তার উপর দেয়া হয়েছে নিষ্ঠার সাথে তা পালনে সবার সহযোগিতা চান। অনৈতিক কাজের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। যারা দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়েছেন। সুতরাং কেউ অনৈতিক কাজ করবেন না, গঠনমূলক কাজে থাকবেন। দলকে শক্তিশালী করতে হবে। দলের নেতাকর্মী যদি জনগণের সাথে সম্পৃক্ত থাকেন তাহলে কেউ যদি অনৈতিক চিন্তা করে তারা চিন্তা করতে পারবে না। কারণ আমাদের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কর্মকাণ্ড, সরকারের প্রত্যেকটি কর্মসূচি যেটি বাস্তবায়ন হচ্ছে, প্রত্যেকটির ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি জবাবদিহিতার প্রতিটি স্তর করেছেন, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি জবাবদিহিতা নিশ্চিত করেছেন। সুতরাং জনস্বার্থের বাইরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা কোনো কাজ করবে না। সামনের স্থানীয় নির্বাচন নিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দলীয় প্রতীক না থাকায় দলীয় মনোনয়নের সুযোগ নেই। ইউনিয়নের নেতা, উপজেলার নেতা বা থানার নেতা বা জেলার নেতারা তারা সব কিছু যাচাই বাছাই করে ইউপি নির্বাচনে যিনি যোগ্য প্রার্থী তাকে সমর্থন দেবেন। কারণ দলীয় প্রতীকে এখন তার নির্বাচন হবে না, তারা সমর্থন দেবেন দলের নেতাকর্মী এবং আমাদের যারা সমর্থক আছেন তাকেই তারা সমর্থন করবেন। একজন দলীয় সমর্থিত ব্যক্তি অবশ্যই নির্বাচিত হবে। কারণ আজকে এত অপপ্রচার দিয়েছে, এত চক্রান্ত হচ্ছে, এত ষড়যন্ত্র হচ্ছে, তারপরেও দেখেছেন জরিপে বিএনপির জনপ্রিয়তা অনেক বেশি। রুহুল কবির রিজভীর শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জিয়ার মাজারে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সকালে সচিবালয়ে সাক্ষাতে বাংলাদেশ সরকার এবং মার্কিন সরকারের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও গভীর করতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে আলোচনা হয়। নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানান মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মূলত এটি সৌজন্য সাক্ষাৎ হলেও উভয় দেশের দ্বিপক্ষীয় নীতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ খাতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপিপি মডেলে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। বৈঠকে বর্জ্য ব্যবস্থাপনা, ওয়েস্ট টু এনার্জি উৎপাদনের মতো আধুনিক প্রযুক্তিকে মার্কিন বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি আর বর্জ্য পুনর্ব্যবহার করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মতো প্রকল্প বাস্তবায়নের সহযোগিতার উপর জোর দেওয়া হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে আলোচনা হয়েছে। আর ত্রিবেদী বলেছেন, দুদেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকবে কিন্তু অর্থনীতি এগিয়ে যাবে। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারতের সাথে $12 বিলিয়ন বাণিজ্য হয়। পট পরিবর্তনের পর দুই তরফ থেকে বিধিনিষেধ ছিল। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে আলোচনা হচ্ছে। ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ এবং ভারত সার্বভৌম রাষ্ট্র, এখানে ছোট বা বড় নেই। দুই দেশ তাদের স্বার্থ রক্ষা করে সম্পর্ক এগিয়ে নেবে। বুঝতে পারলেন, ইন্টারডিপেন্ডেন্সি ইজ এ পার্মানেন্ট সলিউশন। যে আমি আপনার উপর ডিপেন্ড করছি উন্নয়নের জন্য, আর আপনি আমার উপর ডিপেন্ডেন্ট করছেন, আর এই ডিপেন্ডেন্সি হচ্ছে একটা ফ্যামিলি, আর এইটা আমরা নিয়ে যেতে চাই। অন্য জিনিস উইল টেক ইটস ওন টাইম। সাধারণ মানুষের বেশি কোনো পাওনা নেই, একদম মিনিমাম চায় ওরা। সবচেয়ে বেশি হচ্ছে শান্তি, যা ইংলিশে বলে না পিস অ্যান্ড প্রসপারিটি। যখন পিস থাকবে তখনই প্রসপারিটি হবে। আর আমার মনে হচ্ছে দুই দেশের এইটা দায়িত্ব। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন। সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে
ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরো দুই একটা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। দেশে চলমান গ্যাস সংকট ও সরবরাহ ব্যবস্থা এখনো বেশ নাজুক, তবে এলএনজি সরবরাহে নতুন কার্গো যুক্ত হওয়ায় গত 2-3 দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় সিএনজি স্টেশন ও শিল্প খাতে ভোগান্তি এখনো রয়েছে। বিস্তারিত মুবাশশির আহমেদের রিপোর্টে। মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনালের ত্রুটি কাটিয়ে জাতীয় গ্রিডে রূপান্তরিত গ্যাস সঞ্চালন শুরু হয়েছে। এতে সরবরাহ কিছুটা বাড়লেও ভোক্তা পর্যায়ে ভোগান্তি এখনো কমেনি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এলপিজির সরবরাহ স্বাভাবিক থাকলেও নেই সিএনজি জ্বালানি। এতে ভোগান্তিতে সিএনজি চালিত যানবাহনের চালকেরা। গাড়ি 2 কিলো টানি নিয়ে আসলাম, এই গ্যাসের সিরিয়ালে কতক্ষণ লাগবে এটা কোনো গ্যারান্টি পাচ্ছি না। অনেক বিএপি মানুষ লাইনে থাকতে চায় না, তারা গাড়ি বাই করতেছে না। গ্যাসের যে অবস্থা, এখানে আপনার 100 থেকে 120 টাকা 80 টাকার গ্যাস ঢোকে। এই গ্যাসে আপনাদের একদিনই পার হওয়া সম্ভব না। সিএনজির চাপ কম থাকায় অনেক ক্ষেত্রে কম জ্বালানি নিতে হচ্ছে, আবার দীর্ঘ লাইনে অপেক্ষার ভোগান্তিও রয়েছে। তবে আগের তুলনায় বেশি গ্যাস পাচ্ছেন বলেও জানান চালকেরা। এছাড়া ফিলিং স্টেশন ভেদে ভোগান্তির ধরনও ভিন্ন ভিন্ন বলছেন চালকেরা। এখানে অর্ধেকে হাওয়া আসে, যে কোনো পাম্পে যায়। আমরা 150 টাকার গ্যাস নিলে 100 টাকার গ্যাসের জায়গা। আগের চেয়ে অনেক ভালো, আগে 200 টাকার গ্যাস পাইতাম, এখন আমি 426 টাকার গ্যাস পাইছি। কয়েকদিনের তুলনায় এখন একটু ভালো দেখতেছি, বুঝছেন। আগে তো খুব পেরেশানি ছিল, আমরা রাত্রে 3টা বাজে গ্যাস নেওয়ার জন্য সিরিয়াল দিতাম। এদিকে রাজধানীর এলাকা ভেদে বাসাবাড়িতে তিতাসের লাইনে গ্যাসের চাপ কম থাকায় ভোগান্তি রয়েছে। আর গ্যাস সরবরাহের ঘাটতির কারণে বন্ধ হয়েছে বেশ কিছু শিল্প কারখানা। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। দেশ পরিচালনায় 6 মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রতিশ্রুতি রক্ষায় অনেক ক্ষেত্রেই সরকার বরখেলাপ করেছে, দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের 6 মাসের কার্যক্রম মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নাহিদ ইসলাম। বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, দেশে কোনো সংকট দেখা দিলে নিজেদের ব্যর্থতার দায় ফ্যাসিস্ট সরকার এবং অন্তর্বর্তী সরকারের উপর চাপানো হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া সরকারের অন্যতম ব্যর্থতা। একই সঙ্গে গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহে সংকট কাটাতে সরকার ব্যর্থ হয়েছে বলেও দাবি তার। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, যেখানে শেখ হাসিনা রয়েছেন সেখানে তারেক রহমান গেলে তা দেশের জন্য অবমাননাকর। দিনে আমরা মনে করি যে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তাদের অপরিকল্পনা, দুর্নীতি এবং অব্যবস্থার করার কারণে আপনারা দেখেছেন যে 6 মাসের মধ্যে কিন্তু মন্ত্রী পরিষদের পুনর্গঠন করা লাগলো। এবং সরকার বলেছিল তাদের পরিকল্পনা রয়েছে, প্ল্যান রয়েছে। এখন সরকার বিরোধীদের কাছে প্ল্যান চাচ্ছে। মন্ত্রী তারা পরিবর্তন করছে, প্রতিমন্ত্রী তারা পরিবর্তন করছে, এবং আমরা জানি না কখন এই পরিবর্তন করতে করতে প্রধানমন্ত্রীকেই পরিবর্তন করার প্রয়োজন দেখা দিবে। জুলাই সনদ বাস্তবায়ন, মানবাধিকার ও বিচার বিভাগ সহ সকল সংস্কার প্রশ্নে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানী সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CTS এর সেমিনারে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বর্তমান সরকার জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটতে চায়, তবে সরকারকে সময় দিতে হবে। রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। বিরোধী দলকে সংযত থেকে সমালোচনা করার আহ্বান জানান মন্ত্রী। সেমিনারে বিগত সরকারের আমলে গুম ও খুনের ব্যাপক সমালোচনা করেন বক্তারা। জুলাই সনদ বাস্তবায়নের সরকার ও বিরোধী দলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। বিগত সরকারকে আয়নায় দেখে বর্তমান সরকারকে বিপরীত পথে হাঁটার আহ্বান জানান বক্তারা। 18 নম্বর শর্ত পূরণ করে ইন্টারপ্রিটেশন অফ দ্যাট সনদ, ইট ডেমনস্ট্রেটস যে বিএনপি জুলাই সনদ মানতে বাধ্য। এটা হাঁটতে চাই বলে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আমরা সেই পথ ধরে হাঁটব এবং আশা করি সেই সংস্কারের যৌক্তিক জায়গায় আমরা পৌঁছতে পারবো। আপনাদের সহযোগিতা কামনা করছি। বিএনপি সরকারের প্রথম 6 মাসে দেশের অর্থনৈতিক খাতের 31টি সূচকের মধ্যে মাত্র
12টিতে উন্নতি হয়েছে, বাকি 19টিতে সরকার ভালো করতে পারেনি, এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সরকারের প্রথম 6 মাসের অগ্রগতি পর্যালোচনা বিষয়ে প্রতিবেদনে এই তথ্য জানান সিপিডির গবেষকেরা। এতে জানানো হয় 6 মাসে 95টি কারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান হারিয়েছেন দেশের প্রায় 62,000 মানুষ। আমলাতান্ত্রিক চাপের ভয়ে সিদ্ধান্ত নেওয়া ও সংস্কারের ক্ষেত্রে সরকার রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলেও মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে সিপিডির গবেষকরা আশঙ্কা করেন অর্থনীতি সঠিক পথে পরিচালনা করতে না পারলে পুরনো সিন্ডিকেটের কবলে পড়তে পারে। সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান সহ অর্থনীতিবিদরা উপস্থিত ছিলেন। পার্কিং ব্যবস্থা অনুমোদিত নকশা যাচাইয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এই অভিযান পরিচালনা করেন। সোমবার সকাল থেকে মহানগরীর ল্যান্সেট হাসপাতাল, ট্রিটমেন্ট হাসপাতাল, শেভরন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হাসপাতালগুলোর পার্কিং ব্যবস্থা, অনুমোদিত নকশা যাচাইয়ের পাশাপাশি আবাসিক ভবনে হাসপাতাল নির্মাণ সহ নানা অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করেন। হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করে এসব সমস্যা দূরীকরণে নির্দিষ্ট সময়ও বেঁধে দেন, নহিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হওয়ায় দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়া অফিস জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ রয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়ার বার্তায় উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। ফেনীর নুসরাত হত্যায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন, 10 জনকে খালাস। বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেছেন রিজভী। হাজারো ষড়যন্ত্র মোকাবেলা প্রত্যয়। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে যাবে বলেছেন মুক্তাদির। টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না, আশ্বাস ত্রিবেদী। গ্যাস সরবরাহ ব্যবস্থা এখনো নাজুক, জ্বালানি সংকট মোকাবেলায় পুরোপুরি ব্যর্থ সরকার, অভিযোগ এনসিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।